হ্যালো, আজকে সেমিস্টার 6 ফিলসফি প্রোগ্রাম কোর্সের ডিএসসির উপর আলোচনা করছি। আজকের টপিক কান্টস থিওরি অফ মোরাল স্ট্যান্ডার্ড। এখানে যে কোশ্চেনটা হতে পারে সেটা এই রকম: ক্রিটিক্যালি এক্সপ্লেইন কান্টস থিওরি অফ মোরাল স্ট্যান্ডার্ড, যেটার বাংলা হবে এইরকম: নৈতিক মানদণ্ড সম্পর্কিত কান্টের মতবাদের সবিচার ব্যাখ্যা করো। অথবা এই কোশ্চেনটা এভাবেও থাকতে পারে: ডিসকাস কান্টস ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, এটার বাংলা হচ্ছে কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটি আলোচনা করো। নৈতিক আদর্শ বা নৈতিক মানদণ্ড সম্বন্ধে কান্ট যে মতবাদ দিয়েছেন সেটা বিচারবাদ বা কৃচ্ছ্রতাবাদ নামে পরিচিত। কান্টের মতে কোনো কাজকে যথোচিত হতে হলে দুটো শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে বিচার বুদ্ধি যে নৈতিক নিয়মকে প্রকাশ করবে তার সঙ্গে যথোচিত কার্যের সঙ্গতি থাকা দরকার। আর দ্বিতীয়ত, কর্মকর্তা অর্থাৎ যিনি কাজটা করছেন নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধা বশতই কাজটি সম্পাদন করবে। এই দুটো শর্ত পূরণ করতে হবে। কোনো কার্যকে যদি আমরা যথোচিত বলতে চাই তাহলে বিচার বুদ্ধি আমাদেরকে যে নৈতিক নিয়ম আমাদের কাছে নৈতিক নিয়ম প্রকাশ করবে তার সাথে যথোচিত কার্যের সঙ্গতি থাকা প্রয়োজন। আর যে কাজটা করছে সে নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধা বশতই কাজটা করবে। কান্ট বুদ্ধি বা বিচার শক্তিকে দুভাগে ভাগ করেছেন। কান্টের মতে মানুষের জীববৃত্তি হচ্ছে নিম্নবৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হচ্ছে উচ্চবৃত্তি, এবং এই বুদ্ধিবৃত্তিকেও তিনি দুটো ভাগে ভাগ করেছেন। নাম্বার 1 বিশুদ্ধ বিচার শক্তি, নাম্বার 2 ব্যবহারিক বিচার শক্তি। বিশুদ্ধ বিচার শক্তি বা যেটাকে আমরা তাত্ত্বিক বিচার শক্তি বলি, সেটা কি করে? তথ্য সম্পর্কীয় জ্ঞান অর্জনে সহায়তা করে, যেমন অঙ্ক করার ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে বিশুদ্ধ বিচার শক্তি। আর ব্যবহারিক বিচার শক্তি আমাদেরকে নির্বাচন করতে, কোনো ইচ্ছাকৃত কার্য করতে সহায়তা করে। অনেকগুলো যদি কর্মপন্থা থাকে, বিকল্প যদি কর্মপন্থা থাকে, তার মধ্যে কোনো একটাকে নির্বাচন করা বা কোনটাকে নির্বাচন করব সেই সম্পর্কে চিন্তা করা, তার লক্ষ্য, তার উপায় কি হবে, এবং সেই সমস্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ব্যবহারিক বিচার শক্তির প্রকাশ ঘটে। বিবেক হলো ব্যবহারিক বিচার শক্তি। তাহলে ব্যবহারিক বিচার শক্তি আমরা কাকে বলছি? বিবেককে বলছি। বিবেক স্বতঃস্ফূর্তভাবে সর্বোচ্চ নৈতিক নিয়ম সম্পর্কে আমাদেরকে অবহিত করে। আমরা সোজাসুজি প্রত্যক্ষবোধের দ্বারা এই নৈতিক নিয়মকে জানতে পারি, এবং এই নৈতিক নিয়ম সবসময় হচ্ছে অভিজ্ঞতাপূর্ব এবং স্বতঃসিদ্ধ। বিবেক যে নৈতিক নিয়মকে আমাদের কাছে ব্যক্ত করে, কান্ট তাকে বলছেন শর্তহীন আদেশ, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। অর্থাৎ প্রথমত নৈতিক নিয়ম হচ্ছে আদেশ, ইম্পারেটিভ, এবং দ্বিতীয়ত তা হচ্ছে শর্তহীন। এখন যদি আমি বলি এরকম যে তুমি সেখানে যেতে পারো, আবার এরকম বলা হলো তোমাকে সেখানে যেতেই হবে, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তুমি সেখানে যেতে পারো এটা হচ্ছে বক্তার বক্তব্য, একটা উক্তি, আর তোমাকে সেখানে যেতেই হবে এটা হচ্ছে আদেশ। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে? কাজ করবার সম্বন্ধে বাধ্যবাধকতা প্রকাশ পাচ্ছে। যে আদেশে শর্ত থাকে তাকে বলা হয় শর্তাধীন আদেশ। যেমন আমরা যদি এরকম বলি যে যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তবে তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে, এখানে এই আদেশটা হচ্ছে তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। এই আদেশটা একটা শর্তের উপর নির্ভর করছে। কি শর্ত? যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও, এই ধরনের আদেশকে বলা হচ্ছে শর্তাধীন আদেশ। কিন্তু কান্ট নৈতিক নিয়মকে বলছেন শর্তহীন আদেশ,
অর্থাৎ যে আদেশে কোনো শর্ত থাকবে না বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে আমরা নৈতিক নিয়মকে পালন করি না। এই নৈতিক নিয়ম যেটাকে কান্ট শর্তহীন আদেশ বলছেন, এই শর্তহীন আদেশ যদি আমরা পালন করতে সক্ষম না হই তাহলে কি হবে? এর উত্তরে কান্ট বলছেন যে তোমার করা উচিত মানেই তুমি করতে পারো। নৈতিক কর্তব্যের ক্ষেত্রে দরকার সুস্পষ্ট শর্তহীন আদেশ, যেমন তোমার এরূপ আচরণ করা উচিত। এখানে কোনো শর্তের কোনো প্রশ্নই নেই। সবসময় নৈতিক আদেশ হচ্ছে শর্তহীন হবে এবং এই আদেশ আমাদের পালন করতে হবে। আমাদের সামর্থ্য আছে পালন করার। আমরা যখনই বলি তোমার এটা করা উচিত, তার মানেই হচ্ছে সেটা করার সামর্থ্য ব্যক্তির আছে। কান্ট এই প্রসঙ্গে ইচ্ছার স্বাধীনতা এবং ইচ্ছার পরাধীনতার মধ্যে পার্থক্য করেছেন। মানুষের ইচ্ছা যখন বিচার বুদ্ধির দ্বারা প্রণোদিত হয়ে কর্মে প্রবৃত্ত হয় তখন মানুষের ইচ্ছা স্বাধীন, কিন্তু আবেগের বশে অন্ধ কামনা বাসনায় উন্মত্ত হয়ে যখন কোনো কাজ করা হয় তখন ইচ্ছা হচ্ছে পরাধীন। ইচ্ছা তখনই সৎ হয় যখন বিচার বুদ্ধির নিয়ম অনুযায়ী করা হয় এবং সৎ ইচ্ছা সকল সময়ই স্বাধীন, বিনা শর্তে এবং নিজ গুণে সদিচ্ছা হচ্ছে কল্যাণকর। তার কারণ সদিচ্ছা সবসময় বিচার বুদ্ধির দ্বারা প্রণোদিত হয়ে করা হয়। এখানে আবেগের কোনো স্থান নেই, আবেগ কামনা বাসনা এগুলোর কোনো স্থানই নেই। সৎ ইচ্ছা, সেই জন্য সদিচ্ছাকে স্বাধীন বলা হয়েছে। কাজেই কান্টের মতে নৈতিক মানদণ্ড হলো বিচার বুদ্ধির নিয়ম। বিচার বুদ্ধির নিয়ম হলো কর্তব্যের নিয়ম কান্টের মতে। কান্টের নীতিতত্ত্বে আমরা একটা উক্তি পাই, যেটা সুবিখ্যাত হয়ে গেছে, ডিউটি ফর ডিউটির সেক, অর্থাৎ কেবলমাত্র কর্তব্যের জন্যই কর্তব্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। কান্ট বলছেন যে কর্তব্যের ক্ষেত্রে স্নেহ, মায়া, ভালোবাসা, দয়া এগুলো, এই অনুভূতিগুলোর কোনো স্থান নেই। যদি কোনো ব্যক্তি অনুরাগ বা অনুকম্পার বশবর্তী হয়ে কেবল পীড়িত ব্যক্তির সেবা করে, সেই ব্যক্তির কাজকে কান্ট বলছেন এই সমস্ত কাজের কোনো নৈতিক মর্যাদা নেই। এই সমস্ত কাজকে কান্ট বলছেন বিকারগ্রস্ত কাজ। তাহলে যখন কোনো কাজ করা হবে তখন অনুভূতি প্রবণ হয়ে অনুরাগ, অনুকম্পা, ভালোবাসা এগুলোর দ্বারা প্রণোদিত হয়ে যদি কোনো কাজ করা হয় সেই কাজের কোনো নৈতিক মূল্য নেই কান্টের মতে। তাহলে কিভাবে কাজটা করতে হবে? বিচার বুদ্ধি যদি নির্দেশ দেয় যে এটাই হচ্ছে তোমার কর্তব্য, এটা করা উচিত তোমার, তখনই সেই কাজের নৈতিক মর্যাদা আছে। কান্ট প্রধান কল্যাণ এবং পূর্ণ কল্যাণের মধ্যে পার্থক্য করেছেন। কর্তব্য পালন করে আমরা সততা অর্জন করি এবং তা আমাদের প্রধান কল্যাণ। কর্তব্য পালন করলে কি হয়? আমরা সততা অর্জন করি এবং সেটা হচ্ছে প্রধান কল্যাণ। কিন্তু পূর্ণ কল্যাণ হলো সততা ও সুখের সমন্বয়। নৈতিক জীব হিসেবে আমরা অবশ্য সুখের আশায় সৎ কাজ করব না। কান্ট বলেন যে সৎ কাজ করলে ঈশ্বর, যিনি জগতের নৈতিক নিয়ামক, তিনি আমাদেরকে সুখ দেন। সৎ কাজ করলে আমরা সুখের আশায় কাজ করি না, কিন্তু আমরা যদি সৎ কাজ করি তাহলে ঈশ্বর, যিনি নৈতিক নিয়ামক, তিনি আমাদেরকে সুখ দেন। এর ফলে আমরা পূর্ণ কল্যাণ লাভে সমর্থ হই। বিচার বুদ্ধি আমাদের কর্তব্য করতে আদেশ করে। আমরা দেখলাম
বিচার বুদ্ধি আমাদেরকে নির্দেশ দেয় এটা হচ্ছে তোমার কর্তব্য, এবং সেই অনুযায়ী আমরা কর্তব্য পালন করি, সেখানে অনুভূতির কোনো স্থান নেই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমাদের কর্তব্য কি তা দৈনন্দিন জীবনে সার্বভৌম বিচার বুদ্ধির নিয়মকে প্রয়োগ করেই নির্ধারণ করা যেতে পারে। এই সার্বভৌম বিচার বুদ্ধির নিয়মকে কান্ট এভাবে বলছেন, act only on that maxim which thou canst at the same time will to become a universal law। অর্থাৎ বাংলায় বললে এরকম আসবে, অর্থাৎ এমন নিয়ম অনুসারে কাজ করো যে নিয়মকে একটি সার্বজনীন নিয়মে পরিণত করতে তুমি ইচ্ছা করতে পারো। তিনি আরো একটা নিয়মের কথা বলছেন, বিচার বুদ্ধির নিয়মের কথা বলছেন, সেটা হচ্ছে এরকম, act only in such a way as you could will that everyone should act under the same general condition। এটার বাংলা করলে এরকম হবে, তুমি এমন ভাবে কাজ করো যাতে তুমি ইচ্ছা করতে পারো যে এই একই সাধারণ অবস্থায় অন্য সকলেরও সেইরূপ কাজ করা উচিত। এটার অর্থ হচ্ছে যে কাজ সকলের করা উচিত একমাত্র সেই কাজ করা আমাদের কর্তব্য। এখন কান্টের যে এই মতবাদ দেখলাম, যেখানে বিচার বুদ্ধিকেই, ব্যবহারিক বিচার বুদ্ধিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, ব্যবহারিক বিচার শক্তি আমাদেরকে যে নৈতিক নিয়মের কথা বলছে সেই নৈতিক নিয়ম অনুযায়ী কাজ করাই হচ্ছে উচিত কাজ, এবং ব্যক্তি সেই নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধা বশতেই কাজটা করবে। এখন এই যে মতবাদ একটা দেয়া হলো, যেখানে কান্ট বারবারই বলছেন যে কর্তব্য করতে গিয়ে সেখানে অনুভূতির কোনো স্থান নেই, ভালোবাসা বা দয়া মায়া এগুলোর বশবর্তী হয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা হচ্ছে বিকারগ্রস্ত কাজ হবে। কাজ করতে হবে যথোচিত কাজ করতে হবে কিভাবে, বিবেক যে নৈতিক নিয়মের নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ করা উচিত, এবং সেই অনুযায়ী যদি কাজ হয় তাহলে সে কাজটা হবে যথোচিত কাজ। এখন এই মতবাদের সমালোচনাও করা হয়ে থাকে। প্রথমত কান্টের মতে অনুভূতিকে সম্পূর্ণ লুপ্ত করে দিয়ে বিশুদ্ধ চিন্তা অনুযায়ী জীবনযাপনই মানুষের লক্ষ্য হওয়া উচিত। এই যে তিনি বললেন যে সম্পূর্ণভাবে অনুভূতিকে লুপ্ত করে দিতে হবে, যথোচিত কাজের ক্ষেত্রে দয়া মায়া ভালোবাসা অনুকম্পা এগুলোর কোনো জায়গাই নেই, এই মত গ্রহণযোগ্য নয়। নৈতিক জীবনে অনুভূতির একটা নির্দিষ্ট স্থান আছে, এটা হলো নৈতিক জীবনের উপাদান। অনুভূতি হচ্ছে নৈতিক জীবনের উপাদান। এই উপাদান সম্পূর্ণভাবে লুপ্ত করে দিলে বিচার বুদ্ধিকে কার উপর প্রয়োগ করা হবে? অনুভূতিহীন মন হচ্ছে একটা শূন্য কাঠামো যার কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয়ত এই মতবাদে কৃচ্ছ্রতাবাদের হেয়ালি বর্তমান, অর্থাৎ এই মত অনুসারে অনুভূতি ও বিচার শক্তির সংগ্রামের উপর নৈতিকতা নির্ভরশীল। বিচার শক্তি কি করে? অনুভূতিকে ডমিনেট করে, বিচার শক্তি অনুযায়ী আমাদের কাজ করা উচিত। অর্থাৎ যতই, কিন্তু আমরা দেখি যে যতই নৈতিক উন্নতি হয় ততই এই সংগ্রাম স্তিমিত হয়ে পড়ে। তৃতীয়ত নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ রূপে ব্যাখ্যা করার অর্থ হলো একে বাধ্যতামূলক রূপে উপস্থাপিত করা। কান্ট বারবারই বলছেন যে নৈতিক নিয়ম হচ্ছে শর্তহীন, এবং নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ রূপে উপস্থাপিত করার অর্থই হলো এটা হচ্ছে বাধ্যতামূলক। নৈতিক নিয়মকে বাধ্যতামূলক রূপে উপস্থাপিত করা হয়েছে এবং ঔচিত্যের ভাবটা অস্পষ্ট রাখা হয়েছে। লিলির মতে নৈতিক নিয়মকে শর্তহীন বলা যায় কিনা তা সন্দেহজনক। চতুর্থত কান্টের
যে কৃচ্ছ্রতাবাদ আমরা পেলাম, যে বিচারবাদ বলা হয়ে থাকে, কান্টের মতবাদকে কৃচ্ছ্রতাবাদও বলা হয়ে থাকে। এই কৃচ্ছ্রতাবাদ অত্যন্ত কঠোর। এই মতবাদ নৈতিক আদর্শের কোনো ব্যতিক্রম স্বীকার করে না। নৈতিক আদর্শ বলবে যে এটাই তোমার করা উচিত, এর কোনো ব্যতিক্রম নেই, এখানে অনুভূতির কোনো স্থান নেই, তাই এটি আকাশ সর্বস্ব মতবাদ হয়ে গেছে। পরিশেষে বলা যেতে পারে যে এই যে ত্রুটিগুলো আমরা দেখলাম, খুব কঠোর মতবাদ, এখানে কোনো ব্যতিক্রমের স্থান নেই, অনুভূতিকে একদম ডিসকার্ড করা হয়েছে, এই সমস্ত সত্ত্বেও কান্টের মতবাদের গুণ হলো এতে বিচার বুদ্ধিকে অনুভূতির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে এবং মানুষের মর্যাদাবোধ ও স্বাধীনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যে সুখবাদের আগে দেখেছি, আলোচনায় দেখেছি, সুখবাদের ক্ষেত্রে বিচার বুদ্ধিকে বেন্থামের মতবাদে দেখেছি, সেখানে শুধু সুখকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিচার বুদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়নি, মানুষের মর্যাদা বোধের কথা বলা হয়নি বেন্থামের ক্ষেত্রে। কিন্তু কান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের যে মর্যাদাবোধ, সেই মর্যাদাবোধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের যে স্বাধীনতা সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, স্বাধীন চিন্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানুষের বিচার বুদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এটাই কান্টের থিওরির একটা পজিটিভ দিক। থ্যাংক ইউ।